উত্তরাখণ্ডের চামোলিতে সুড়ঙ্গে ধসে আটকে 18 শ্রমিক এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, চামোলির পিপালকোটির সুড়ঙ্গ, সেখানে দুর্ঘটনা। জলবিদ্যুৎ প্রকল্পের কাজের সময় ধস নামে ভয়ঙ্কর ঘটনা। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা গেছে, কিন্তু কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত কাজ চলছে। আরো বিস্তারিত এই বিষয়ে অতনু জানাতে পারবে। অতনু, চামোলিতে সুড়ঙ্গে ধস, এখনো পর্যন্ত কতজন শ্রমিককে উদ্ধার করা গেল, কি পরিস্থিতি সেখানে? চামোলিতে বিষ্ণুগড় পিপালকোটি এটি একটি জলবিদ্যুৎ প্রকল্প। এই জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য টানেল খোঁড়া হচ্ছিল। এখানে এই সুড়ঙ্গের কাজ অনেক দিন ধরে চলছে। এর আগেও এই সুড়ঙ্গের কাজ করতে গিয়ে 2025 ডিসেম্বরে একটা দুর্ঘটনা ঘটে, তবে সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এবারের এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত বিপুল পরিমাণে জল ঢুকে যায় হঠাৎ করে টানেলে, যখন কাজ চলছিল, এবং তখন 18 জন শ্রমিক তখন তার ভিতরে কাজ করছিলেন। সেই সময় একদিক থেকে ধস আর একদিক থেকে জল, তাতে আটকে পড়ে যান তারা। দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে এবং 8 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু 8 জনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি 10 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। প্রথমত বিপদকালীন পরিস্থিতি, এখন আলো নেই, আলো একটা বড় ফ্যাক্টর এই সময়। দ্বিতীয়ত আবহাওয়া, এটা আরো একটা বড় ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টরের জন্য এখন উদ্ধার কাজ বেশ কিছুটা গতি স্লথ হয়ে গিয়েছে, কিন্তু আশা ছাড়ছেন না যারা উদ্ধার করার জন্য সেখানে রয়েছেন, তারা স্থানীয়দেরও সাহায্য নিচ্ছেন। এবং আমাদের মনে থাকবে এর আগে উত্তর কাশীতে ঠিক এই ধরনেরই একটা ঘটনা ঘটেছিল, জল ঢুকে গিয়েছিল টানেলের মধ্যে। 41 জন তারা আটকে পড়েছিলেন শ্রমিক এই টানেলের মধ্যে, এবং তখন তাদের বার করার জন্য র্যাটকল মাইনার্সদের আনা হয়েছিল। প্রায় 17 দিন ধরে এক কঠিন লড়াইয়ের পর তাদের বার করে আনা সম্ভব হয়েছিল। যদিও এখানে 18 জনের মধ্যে থেকে 8 জনকে দ্রুতই বার করা সম্ভব হয়েছে, কিন্তু বাকি 10 জনকে কিভাবে বের করা যায় তাই এখন টেনশনে। বেশ, সুড়ঙ্গে আটকে পড়েছে অনেকেই এবং এখনো পর্যন্ত 8 জনকে উদ্ধার করা গেছে। উদ্ধার কাজ চলছে এখনো। নজর রাখবো, খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু। 3 তলা থেকে পড়ে অঙ্কিত শর্মার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কিভাবে মৃত্যুর ঘটনা, কেন ঘটলো এই ঘটনা, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, এখনো পর্যন্ত তদন্তে কি জানা যাচ্ছে? ওখানে জানা যাচ্ছে যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের 2য় বছরের ছাত্র, এই ছাত্রের রহস্য মৃত্যু হয়েছে। তার কারণ হচ্ছে যে নালন্দা কমপ্লেক্স থেকে নাকি 3 তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু তা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। সেই ক্ষেত্রে খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে যে এই পড়ে গিয়ে মৃত্যু না অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। বেশ, এই যে রানা রউফের কথা বলছি আপনাদের, এই রানা রউফ পাক সেনায় যোগ দিতে চেয়েছিল। 2004 সালে পাক সেনায় যোগ দেওয়ার পরীক্ষা দেয় সে। পাক সেনার পরীক্ষায় পাশও করে, তবে মেডিকেল টেস্টে পাশ করতে পারেনি রানা। 2012 সালে নেপালে যায় রউফ। নেপালে শিলু নামের তরুণীকে বিয়ে করে। 2012 থেকেই আইএসআই এর সঙ্গে যোগাযোগ রানা রউফের। এটা জানা যাচ্ছে এই রানা রউফ যে সে 2004 সালে পাকিস্তানে, আমরা জানি তিনি একজন পাকিস্তানি নাগরিক। সেই সময় তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে শুধুমাত্র সেনাবাহিনীতে তিনি চেষ্টা করেননি, সেই জায়গায় তিনি সেনাবাহিনীতে একটা স্তর অবধি তিনি পাশও করে গেছিলেন। তারপর যেটা মেডিকেল রাউন্ড হয়, সেই মেডিকেল রাউন্ডে তিনি ব্যর্থ হন। তবে এই যে রানা রউফ, তার খুবই ইচ্ছা ছিল যে তিনি এই পাকিস্তানের জন্য তিনি কোনো কাজ করুক, এবং সেখান থেকেই যেহেতু তিনি পাক সেনাবাহিনীতে যোগদান করতে পারলেন না, তখন থেকেই তার আইএসআই এর সঙ্গে যোগ। এবং তিনি 2012 সালে নেপালে এসে পৌঁছানোর পর তিনি একজনকে বিয়ে করেন, যার নাম শিলু, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং তার 1 বছর পর তার সঙ্গেও তার ডিভোর্স হয়ে যায়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে এই যে রানা রউফ, এই শুধুমাত্র যে এই আইএসআই এর সঙ্গে তার যোগ এমনটা নয়, সে চেষ্টা করেছিল পাকিস্তানি সেনাবাহিনীতে ঢোকার। সুতরাং
কোন জায়গা থেকে এই জায়গার এটা আরও গুরুত্ব এই কারণেই পাচ্ছে, প্রথমত তো এই ভারতীয় নয়, পাকিস্তানি, দ্বিতীয়ত আইএসআইয়ের সঙ্গে যোগ, এবং এই ধরনের একজন ব্যক্তি সে এখানে কলকাতায় এসে কিভাবে ভোটার কার্ড পাচ্ছে, কিভাবে আধার কার্ড পাচ্ছে, এবং যখন এসআইআর হচ্ছে তখন জানা যাচ্ছে যে এই ধরনের লোক এখানে থাকে। অর্থাৎ কোথাও না কোথাও, যেটা বারবার বলা হচ্ছিল এসআইআরের সময়, যে বাইরের দেশের লোক তারা এসে এখানে থাকছে, এই গ্রেপ্তার হওয়া সেটা একদম স্পষ্ট করে দিচ্ছে। একদিকে যেরকম এটা একটা খুব বড় প্রশ্ন যে তাদের কি প্ল্যান ছিল, তার কি প্ল্যান ছিল, আরেক দিকে এটা খুব একটা বড় প্রশ্ন যে যারা ভারতীয় নাগরিকই না, যারা পাকিস্তান, যাদের আইএসআইয়ের সঙ্গে যোগ, যারা পাকিস্তানি আর্মিতে যোগদান করতে চাইছিল, সেই রকম ব্যক্তি এখানে রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে, এবং যখন এসআইআর হলো তখন জানা গেল যে এই ব্যক্তি এখানকার নয়। এসআইআর এর ছাকনির জ্বালা পগার পার হওয়ার আগেই এসটিএফ এর জালে পাকিস্তানি এজেন্ট। এসটিএফ সূত্রে খবর, পাকিস্তানি গুপ্তচরের রানা রৌফের নাম ছিল এ রাজ্যের ভোটার তালিকায়। এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তার। অনেকেই বলছেন এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় এসআইআর হওয়াটা কেন গুরুত্বপূর্ণ ছিল। রানা রৌফ পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর। মঙ্গলবার রাতে তাকে হাবড়া থেকে গ্রেফতার করেছে এসটিএফ। সূত্রের খবর, 2012-এ ভারতে ঢুকে ওয়াহাব আলমের ছদ্মবেশ নেয় রৌফ। 2018-এ ওয়াহাব আলম নামে ভোটার কার্ড তৈরি করা এসে। অভিযোগ, এ কাজে রৌফকে সাহায্য করে তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজ। ইজাজের ঠিকানা ব্যবহার করেই রৌফ ভোটার তালিকায় নাম তোলে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এসটিএফ সূত্রে জানা গেছে, গত বিধানসভা ভোটের আগে রৌফকে এসআইআর এর শুনানিতে ডাকেন তপসিয়া এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে এসআইআর এর শুনানি প্রক্রিয়াই এড়িয়ে যায় রৌফ। এসআইআর এর ছাঁকনিতে ভোটার তালিকা থেকে বাদ যায় পাকিস্তানি গুপ্তচরের নাম। পশ্চিমবঙ্গে এসআইআর এর উদ্দেশ্য নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছিল বিজেপি বিরোধী দলগুলি। এসআইআর এর নামে মানুষকে হেনস্থার অভিযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে নিশানা করছিল তারা। যদিও কমিশনের যুক্তি ছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি ছেঁকে ফেলতে এসআইআর জরুরি, সেই যুক্তি জোরালো হলো পাকিস্তানি রানা রৌফের নাম বাদ পড়ায়। গত মাসেই বর্ধমান থেকে ধরা পড়ে জঙ্গি হামিম মণ্ডল। এসটিএফ সূত্রে দাবি, হামিমের গ্রেফতারির খবর পেতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয় পাকিস্তানি রৌফের। পালানোর ছক কষতে থাকে সে। শেষ পর্যন্ত বাংলাদেশে পালানোর আগেই মঙ্গলবার রাতে হাবড়া থেকে রৌফকে গ্রেফতার করে এসটিএফ। এখন বড় প্রশ্ন, ভোটার তালিকায় নাম তুলতে ইজাজ ছাড়া আর কারা সাহায্য করেছিল রৌফকে? কারো সুপারিশ ছিল কি? 2018-এ নাম তোলার পরে রৌফ ভোট দিয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছেন গোয়েন্দারা। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।